হ্যালো স্টুডেন্ট, সবাইকে গুরুকুল স্টাডিতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের জীবনের প্রবাহমানতার হচ্ছে মধ্যে হচ্ছে 2 ইউনিট অর্থাৎ 2 এর যেটা আছে কোষ বিভাজন, সেটা সম্বন্ধে আমরা আজকে জানব। দেখো, প্রত্যেকটা জীবদেহ সাধারণত যখন ভ্রূণ অবস্থা থেকে পরিণত অবস্থায় আসে, ভ্রূণ অবস্থা থেকে পরিণত অবস্থায় যখন আসে তখন কি হয়, তাদের আকার এবং আয়তনের বৃদ্ধি ঘটে থাকে। এটা কিভাবে হয়? এটা সাধারণত কোষ বিভাজনের মাধ্যমে তাদের আকার এবং আয়তনের বৃদ্ধিটা ঘটে থাকে। তাহলে জীবের বৃদ্ধি এবং পরিস্ফুটন নির্ভর করে হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে কিসের মাধ্যমে? হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে। বিভাজন। তাহলে জীবের বৃদ্ধি এবং পরিস্ফুটন নির্ভর করে থাকে সাধারণত কোষ বিভাজন এবং কোষের আকার এবং আয়তনের উপরে নির্ভর করে থাকে। বহুকোষী জীবের দেহ, তাহলে বহুকোষী জীবদেহ ক্ষেত্রে এককোষী জাইগোট বিভাজিত হয়ে, তাহলে বহুকোষী যাদের দেহে অনেকগুলো কোষ থাকে অর্থাৎ একের অধিক কোষ দ্বারা গঠিত, তাদেরকে বলা হয়ে থাকে বহুকোষী। বহুকোষী জীবের দেহ জাইগোট কি হয়? জাইগোট বিভাজিত হয়ে, জাইগোটটা বিভাজিত হয়ে পরিণত জীবদেহ গঠন করে থাকে। তাহলে বহুকোষী জীবের দেহ জাইগোটটা কি হয়? বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে পরিণত জীবদেহ গঠন করে থাকে। এইটা বিজ্ঞানী ফ্লেমিং 1880 সালে, তাহলে বিজ্ঞানী ফ্লেমিং ফ্লেমিং 1880 সালে স্যালামান্ডার নামক হচ্ছে প্রাণীর দেহে, তাহলে স্যালামান্ডার নামক প্রাণীর দেহে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছিল। কে? হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিং, ডাব্লিউ ফ্লেমিং বলা হয় 1880 সালে। এবার তাহলে কোষের হচ্ছে বিভাজন হলো, সেটা প্রথম দেখেন হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিং 1880 সালে। কোষটা যখন বিভাজিত হয়, তখন কোষের মধ্যে থাকে বিভিন্ন কোষীয় অঙ্গাণু। সেই কোষীয় অঙ্গাণুগুলো কি হয়? কোষীয় অঙ্গাণুগুলো সেই কোষ বিভাজনে সাহায্য করে থাকে। তোমাদের মাধ্যমিকে কোশ্চেন দেয় যে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু, অর্থাৎ কোষটা যখন বিভাজিত হচ্ছে তখন যে কোষীয় অঙ্গাণুগুলো অংশগ্রহণ করছে, তারা কি কি ভাবে অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ এরা কি কাজ করে থাকে কোষ বিভাজনের সময়। তাহলে কোষ বিভাজনের সময় যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলি অংশগ্রহণ করে, তাদের মধ্যে প্রথমে আছে যে সমস্ত কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনে অংশগ্রহণ করে, তাহলে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু, তাহলে অংশগ্রহণকারী কি? কোষীয় অঙ্গাণু। তাহলে কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণু, কি কি অঙ্গাণুগুলো কোষ বিভাজনে অংশগ্রহণ করে, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দেয়, 1 নম্বরে দেয় যে কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুগুলোর নাম লেখো। তাহলে কি কি কোষীয় অঙ্গাণুগুলো থাকে, তাদের মধ্যে প্রথমে হচ্ছে যেটা প্রধান হচ্ছে কোষের মস্তিষ্ক বা মগজ বলা হয়ে থাকে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কি? নিউক্লিয়াস হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণ করে। নিউক্লিয়াস কিভাবে অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ এরা নিউক্লিয়াসের যে আমরা দেখেছি যখন ডিএনএ স্ট্রাকচারটা দেখলাম, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে সরু সরু সুতোর মতো অংশ থাকে, যেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে সরু সরু সুতোর মতো ক্রোমাটিন জালিকা থাকে, সেই জালিকাগুলো থেকে কি হয়? ক্রোমোজোম গঠিত হয়ে থাকে। তো হচ্ছে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম গঠিত হয়। তাহলে
এরা কি করে, এরা ক্রোমোজোম ধারণ করে এবং কোষ বিভাজনের, তাহলে এরা হচ্ছে ক্রোমোজোমটাকে ধারণ করে এবং কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে সাধারণত নিউক্লিয়াসের যে বিভাজন হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ক্যারিওকাইনোসিস। এটা সাধারণত 4টি পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয়। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 4টি পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয়ে থাকে। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে এটি ক্রোমোজোমকে ধারণ করে এবং কোষ বিভাজনে, তাহলে এটি ক্রোমোজোমকে ধারণ করে, এটি ক্রোমোজোমকে ক্রোমোজোমকে ধারণ করে এবং কোষ বিভাজনে সাহায্য করে। নিউক্লিয়াসের বিভাজন 4টি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়ে থাকে হচ্ছে ক্যারিওকাইনোসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনোসিস। এই ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, এটা 4টি পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয়। কয়টি? 4টি। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এই 4টি বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? বিভাজিত হয়ে থাকে। বোঝা গেল? তাহলে কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রথম হচ্ছে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে সেটা আমরা দেখেছি। আর কি অঙ্গাণু অবস্থান আর কি সাহায্য করে থাকে? আর থাকে হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে হচ্ছে মাইক্রোটিবিউল। তাহলে হচ্ছে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে হচ্ছে মাইক্রোটিবিউল। এরা কিভাবে সাহায্য করে থাকে? এরা কোষ বিভাজনের সময়, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম থেকে বেমতন্তু গঠনে সাহায্য করে থাকে। তাহলে সেন্ট্রোজোম কি করে? বেমতন্তু গঠনে সাহায্য করে থাকে প্রাণী কোষের ক্ষেত্রে। কিন্তু উদ্ভিদে তো সেন্ট্রোজোম থাকে না, তাহলে উদ্ভিদে বেমতন্তু গঠন করতে সাহায্য করে কে? মাইক্রোটিবিউল। তাহলে মাইক্রোটিবিউলটা উদ্ভিদের বেমতন্তু গঠনে সাহায্য করে থাকে এবং সেন্ট্রোজোমটা প্রাণী কোষের বেমতন্তু গঠনে সাহায্য করে থাকে। সেন্ট্রোজোম কেবল প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোমের সেন্ট্রুয়াল দুটো কি হয়? নিউক্লিয়াসের দুটো বিপরীত প্রান্তের মধ্যে অবস্থান করে। এরকম দুটো বিপরীত প্রান্ত, এরকম। তাহলে হচ্ছে নিউক্লিয়াসের দুটো বিপরীত প্রান্তে অবস্থান করে থাকে কে? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল নিউক্লিয়াসের দুটো বিপরীত প্রান্তে অবস্থান করে থাকে এবং এরা বেমতন্তু গঠনে সাহায্য করে থাকে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউলটা বেমতন্তু গঠনে সাহায্য করে থাকে। তাহলে এদের কাজ কি লিখবো? এরা কি কি সাহায্য করে থাকে? তাহলে এরা হচ্ছে বেমতন্তু গঠনে সাহায্য করে কাদের ক্ষেত্রে? প্রাণীদের, অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে বেমতন্তু গঠন করে কে? মাইক্রোটিবিউল। আর কি হয়? উদ্ভিদ কোষের যেহেতু সেন্ট্রোজোমটা থাকে না, তখন মাইক্রোটিবিউলটা হচ্ছে বেমতন্তু গঠন করে। তাহলে মাইক্রোটিবিউল উদ্ভিদ কোষের বেমতন্তু গঠন করে।
বেমতন্তু গঠন করে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে মাইক্রোটিউবিউলটা বেমতন্তু গঠন করে, প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত সেন্ট্রোজোমটা হচ্ছে বেমতন্তু গঠন করে থাকে। তাহলে দুটো কোষীয় অঙ্গাণু দেখলাম, একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। তারপরে আর কি থাকে? রাইবোজোম, খুব বিশেষ বিশেষ গুরুত্ব, একদম রাইবোজোম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে রাইবোজোমটা কি করে? রাইবোজোম হচ্ছে কোষের মধ্যে যেটাকে বলা হয়ে থাকে প্রোটিন, ঠিক আছে? তাহলে রাইবোজোমটা কি করে? প্রোটিন সংশ্লেষ, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তোমরা জেনেছো 9-এ। তাহলে রাইবোজোমকে সাধারণত প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কোষ বিভাজনের সময় রাইবোজোমটা কোষের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে। কোষ যখন বিভাজিত হচ্ছে তখন রাইবোজোম একটা কোষীয় অঙ্গাণু, তখন এরা কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে। তাহলে কি করে এরা? প্রোটিন, 3 নম্বর হচ্ছে রাইবোজোম। 3 নম্বর হচ্ছে কি? রাইবোজোম। রাইবোজোম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে কোষ বিভাজনের সময়, তাহলে কোষ বিভাজনের সময় প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষ করে। তাহলে প্রোটিন সংশ্লেষ করে কে? রাইবোজোম। বোঝা গেল? তাহলে আর একটা কোষীয় অঙ্গাণু যেটাকে বলা হয়ে থাকে কোষের শক্তিঘর, নাম শুনেই বুঝতে পারছো, কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে? এটিপি উৎপাদন করে থাকে, অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? এটা হচ্ছে কোষের শক্তিঘর, এটা এটিপি উৎপাদন করে এবং কোষে কোষে শক্তি সরবরাহ করে। তারপরে হচ্ছে 4 নম্বর কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, কোষে কোষে শক্তি সরবরাহ করে। কিসের মাধ্যমে? এরা এটিপি উৎপাদন করে। তাহলে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটি উৎপাদনের মাধ্যমে কোষে কোষে শক্তি সরবরাহ করে। শক্তি সরবরাহ করে। তাহলে কোষে কোষের মধ্যে শক্তি সরবরাহ করে কে? মাইটোকন্ড্রিয়া। তোমাদের মাধ্যমিকে কিন্তু দেয় যে কোষ বিভাজনের সময় কতগুলো কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনকে সাহায্য করে থাকে, সেই কোষীয় অঙ্গাণুগুলোর নাম লেখো এবং তাদের কাজ উল্লেখ করো। 1 নম্বরে দেয় যে কয়েকটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যারা কোষ বিভাজনকে উদ্দীপিত করে এবং তাদের কাজ লেখো। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার কোষটা কেন বিভাজিত হয়, অর্থাৎ কোষটা বিভাজিত নাও হতে পারতো, কোষটা বিভাজিত হয় কেন? তাহলে কোষ বিভাজনটা হয় সাধারণত 1 নম্বর হচ্ছে ক্ষত নিরাময়ের জন্য, অর্থাৎ কোথাও যদি কেটে যায় বা ছিঁড়ে যায় সেই জায়গাটা কি করে? আবার দেখবে পুনরুৎপাদন ঘটে থাকে। অর্থাৎ হচ্ছে কোষ বিভাজনের ফলে কি হয়? কোষ বিভাজনের ফলে ক্ষতটা পূরণ হয়ে থাকে। তাহলে কোষ বিভাজনের ফলে কি হয়? ক্ষত পূরণ হয়ে থাকে। আর কি হয়? বৃদ্ধি হয়। তাহলে 1 নম্বর হচ্ছে ক্ষত পূরণ বা ক্ষয় পূরণ, 2 নম্বর কি হয়? বৃদ্ধি হয়। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে প্রজনন। 3 নম্বর হচ্ছে প্রজনন। এই সমস্তের জন্য কোষটা বিভাজিত হয়। অর্থাৎ কোষ বিভাজনের তাৎপর্য কি? তাহলে কোষ বিভাজনের তাৎপর্য হচ্ছে, তাহলে কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের তাৎপর্য কি? 1 নম্বর হচ্ছে দেহের যদি কোথাও কেটে যায় বা কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয় তাহলে সেই জায়গাটা কয়েকদিন পরে দেখবে আবার সেই জায়গাটা ক্ষতটা পূরণ হয়ে গেছে। বা কোথাও কেটে গিয়ে গর্ত সৃষ্টি হলো, সেই গর্তটা কিন্তু আজীবন থাকে না, একটা নির্দিষ্ট টাইমের পরে বা সময়ের পরে সেই গর্তটা পূরণ হয়ে যায়। এই যে পূরণ হয়ে যাচ্ছে, ওখানে কি হচ্ছে? কোষটা বিভাজিত হয়ে ওই গর্ত জায়গাটাকে ভরে ফেলছে। তাহলে এটা হচ্ছে ক্ষত পূরণ। তাহলে হচ্ছে কি করছে? এটা হচ্ছে ক্ষত পূরণ হয় বা ক্ষয় পূরণ হয়। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ক্ষয় পূরণ করে।
হয় পূরণ করা, হয় পূরণ করে। তারপরে কি হয়, তারপরে হচ্ছে দেহের বৃদ্ধি ঘটে। তাহলে দেহের কি হয়, বৃদ্ধি ঘটে। আকার এবং আয়তনের 2 নম্বর হচ্ছে আকার এবং আয়তনের, আকার ও আয়তনের, আয়তনের বৃদ্ধি ঘটে। তাহলে আকার এবং আয়তনের বৃদ্ধি ঘটে থাকে। তাহলে আকার এবং আয়তনের কি হয়, বৃদ্ধি ঘটে থাকে। তারপরে তোমার কি আকার আয়তনের বৃদ্ধি ছাড়াও আর কি হয়, প্রজনন। 3 নম্বর হচ্ছে প্রজনন। প্রজনন, প্রজনন বলতে কি বোঝাচ্ছে, প্রজনন বলতে বোঝাচ্ছে তোমার সাধারণত যে জাইগোট অর্থাৎ কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবের বংশবিস্তার ঘটে। তাহলে কি হয়, প্রজনন হচ্ছে যখনই একটা কোষ ছিল সেই কোষটা কি হচ্ছে, বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে আরো হচ্ছে অনেকগুলো কোষ উৎপন্ন করছে। অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, এককোষী থেকে বহুকোষী, অর্থাৎ একটা মাত্র কোষ ছিল তাদের এককোষী বলা হয়, সেই এককোষী থেকে কি হয়, এককোষী জীবের বংশটাকে বাড়িয়ে নিয়ে যায় অর্থাৎ বৃদ্ধি করে। তারপরে এককোষী থেকে বহুকোষী নয়, এককোষীটা কি করে, বংশ বিস্তারে সাহায্য করে থাকে। তারপরে হচ্ছে তোমার কি হয়, এছাড়া রেণু উৎপাদন এবং গ্যামেট উৎপাদনের জন্য কোষ বিভাজন বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরে রেণু উৎপাদন হয় এবং গ্যামেট উৎপাদন, রেণু এবং গ্যামেট উৎপাদনের জন্য কোষ বিভাজন একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এইবার আমরা দেখব কোষ বিভাজন অর্থাৎ কোষের বিভাজনটা কি কিভাবে হতে পারে। তাহলে কোষ বিভাজনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে, তাহলে কোষ বিভাজনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি সেই ভাগগুলো, কোষ বিভাজনের 3টে ভাগের মধ্যে প্রথমে হচ্ছে 3টে ভাগ। তাহলে কোষ বিভাজনকে কটা ভাগে ভাগ করা হয়, 3টে ভাগে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, বা এর আরেকটা নাম আছে প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপরে আছে কি মাইটোসিস, মাইটোসিস একে বলা হয়ে থাকে পরোক্ষ কোষ বিভাজন, পরোক্ষ কোষ বিভাজন, বা এর আরেকটা নাম আছে সদৃশ্য কোষ বিভাজন, সদৃশ্য কোষ বিভাজন। আর একটাকে বলা হয়ে থাকে হচ্ছে মিওসিস, মিওসিস বা হ্রাস বিভাজন, মিওসিস বা হ্রাস বিভাজন। বোঝা গেল। তাহলে কোষ বিভাজনকে সাধারণত 3 ভাগে, কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস বা সদৃশ্য কোষ বিভাজন বা পরোক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস বা হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। এবার আমরা এক এক করে দেখব। অর্থাৎ তবে আগে বলে দিই, আমি যেটা বলতেই ভুলে গেছি, কোষ বিভাজনটা কাকে বলে। তাহলে যে কোষ বিভাজনটা সাধারণত বলা হয়, দেখো একটা জনিত্রী কোষ, জনিত্রী কোষ, জনিত্রী কোষটা কি হয়, বিভাজিত হয়। বিভাজিত হয়ে কি করে, তাহলে বিভাজিত হলো, বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করলো। অপত্য কোষ, অপত্য কোষের কি হয়, সৃষ্টি হয়। তাহলে জনিত্রী কোষটা বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে। এর ফলে জনিত্রী কোষটা ছিল হচ্ছে দুটো ছিল, একটা ছিল, একটা হচ্ছে জনিত্রী কোষ ছিল, এটা বিভাজিত হয়ে কি হলো, দুটো কোষ উৎপন্ন করলো। তাহলে দেখো কোষের সংখ্যাটা কি হচ্ছে, কোষের সংখ্যাটা বৃদ্ধি ঘটছে। তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, একটা জনিত্র কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করলো, ফলে কি হলো, কোষের সংখ্যা বৃদ্ধি হলো। তাকে বলা হয়, তাহলে যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় একটা জনিত্রী কোষ বিভাজিত হয়ে, বিভাজিত হয়ে কি করে, অপত্য কোষ সৃষ্টি করে এবং কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায়, তাকে বলা হয় থাকে কোষ বিভাজন।
যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে কোষের অপত্য কোষের সৃষ্টি করে এবং কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় তাকে বলা হয়ে থাকে হচ্ছে কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কাকে বলবো? তাহলে আমরা এবার ছবিতে দেখলাম, এবার কথায় লিখি। এটা উপরে লেখার দরকার ছিল, আমি আগেই ভাগটা লিখে দিয়েছি। তাহলে হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো একটি কোষ, যে প্রক্রিয়ায় কোনো একটি কোষ কোষ বিভাজিত হয়ে কোনো একটি কোষ বলতে হচ্ছে জনিত্রী কোষ। তাহলে ওখানে উল্লেখ করে দিই। তাহলে কোনো একটি কোষ বলতে এখানে লিখে দিই জনিত্রী কোষ। ঠিক আছে, তাহলে জনিত্রী কোষ, কোনো একটি কোষ বলতে জনিত্রী কোষ। তাহলে যে প্রক্রিয়ায় কোনো একটি কোষ বা জনিত্রী কোষ ব্র্যাকেটে লিখে দেবে বিভাজিত হয়ে কি করে, বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে। তাহলে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে তাকে বলা হয় কোষ বিভাজন। বা সেল ডিভিশন বলা হয়ে থাকে। তাহলে যে প্রক্রিয়ায় কোনো একটি কোষ বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে তাকে বলা হয়ে থাকে কোষ বিভাজন। অথবা বলতে পারো যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে হচ্ছে দুটো বা দুইয়ের বেশি, অধিকও হতে পারে, দুই বা ততোধিক অপাত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে হচ্ছে কোষ বিভাজন। এবার কোষ বিভাজনকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস বা সদৃশ্য কোষ বিভাজন বা পরোক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে হচ্ছে মিওসিস, আর একটা হচ্ছে মিওসিস বা হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। তাহলে আমরা এক এক করে দেখব। প্রথমে আমরা দেখব অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? তাহলে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনে দেখা যায় কি এদের প্রত্যেকটা কোষের ভিতরে তো একটা করে নিউক্লিয়াস থাকে। এদের ক্ষেত্রে দেখা যায় কি নিউক্লিয়াসটা সরাসরি বিভাজিত হয়, অর্থাৎ নিউক্লিয়াসটা সরাসরি ডাম্বেল শেপ আকৃতি ধারণ করে নেয় এবং ডাম্বেল শেপ আকৃতি যেই ধারণ করে তার চারিপাশ দিয়ে সাইটোপ্লাজমটা সেই রকম ডাম্বেল শেপ আকৃতির হয়। তখন কি হয়, কোষ প্রাচীরগুলো ভেতরের দিকে এইভাবে খাঁজ হতে থাকে এবং একটা সময় দেখা যায় যে এই খাঁজের সঙ্গে এই খাঁজটা মিলে যায় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ দুটো কোষের সৃষ্টি হয়ে যায়। এবং এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা খুবই সরল এবং খুব তাড়াতাড়ি ঘটে থাকে, সেই জন্য একে বলা হয় থাকে প্রত্যক্ষ, মানে এখানে কোনো জটিলতা নেই। তাহলে কি বলবো, অ্যামাইটোসিস হচ্ছে যে সরল প্রক্রিয়ায় কোনো যে সরল প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষের নিউক্লিয় পর্দার, তাহলে যে সরল প্রক্রিয়ায় কোনো জনিত্রীর কি হবে, কোনো জনিত্রী কোষ এর নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে কি করে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটালো না ঘটিয়ে ক্রোমোজোম এবং বেম বস্তুর গঠন ছাড়াই ক্রোমোজোম ও বেম বস্তুর গঠন ছাড়াই ও বেম বস্তুর গঠন ছাড়াই
কি হয়, ক্রোমোজোম এবং বস্তুর গঠন ছাড়াই কি করে নিউক্লিয়াস সাইটোপ্লাজম, কোষের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম ও কি হচ্ছে সাইটোপ্লাজম সরাসরি সরাসরি বিভাজিত হয়ে, তাহলে সরাসরি কি হয়, বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করে। দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস। তাহলে কি দাঁড়ালো, তাহলে হচ্ছে যে এটা একটা সরলতম প্রক্রিয়া। তাহলে যে সরল প্রক্রিয়ায় জনিত্রী কোষের নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটাবে না, তারপরে ক্রোমোজোম গঠিত হবে না, তারপরে হচ্ছে বেমতন্তুর গঠন হবে না। তাহলে নিউক্লিয় পর্দা, ক্রোমোজোম, বেমতন্তুর গঠন ব্যতি রেখে কি হবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা সরাসরি বিভাজিত হয়ে যাবে। সরাসরি বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করবে, তাকে বলা হবে হচ্ছে মাইটোসিস। এটা একটা ছবির মাধ্যমে দেখো। প্রথমে হচ্ছে কি, আমি এটা উপরেটুকু মুছে দিলাম। তাহলে প্রথমে হচ্ছে বলেছে কি, একটি জনিত্রী কোষ। তাহলে একটি জনিত্রী কোষ অবস্থান করছে, এই একটা জনিত্রী কোষ। এই জনিত্রী কোষের ভিতরে কি থাকছে, নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। আর এইটা হচ্ছে জনিত্রী কোষ, যেহেতু এটা বিভাজিত হবে তাই এটা হচ্ছে জনিত্রী কোষ। এই জনিত্রী কোষটা কি হবে, নিউক্লিয়াসটা প্রথমে কি হবে, ডাম্বেল শেপ আকৃতি এরকম ধারণ করবে, অর্থাৎ ডুগডুগির মতো আকৃতি ধারণ করবে। তাহলে ডুগডুগির আকৃতি ধারণ করলে পাশের কি হবে, এই যে কোষ প্রাচীরগুলো ভেতরের দিকে এরকম সংকুচিত হতে থাকবে, ভেতরের দিকে এরকম ভাবে সংকুচিত হতে থাকবে ভেতরের দিকে, এবং সাইটোপ্লাজমটাও ঠিক ডাম্বেল শেপ আকৃতি ধারণ করবে। তার পরবর্তীকালে এই দুটো খাঁজ আরো ভেতরের দিকে প্রবেশ করবে। তাহলে দুটো খাঁজটা কি হবে, আরো ভেতরের দিকে প্রবেশ করবে, এবং এই ডাম্বেল শেপ আকৃতি কি হবে, আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং খাঁজ দুটো কি হবে, এরকম আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করতে থাকবে। এটা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে, এবং একটা সময় দেখা যাবে এই খাঁজের সঙ্গে এই খাঁজটা কি হবে, মিলে যাবে। তখন কি হবে, দুটো অপাত্য কোষের সৃষ্টি হবে। এইভাবে দুটো কোষের সৃষ্টি হয়ে যাবে। তাহলে এই একটা কোষ আর এই একটা কোষ, এইভাবে দুটো কোষের সৃষ্টি হবে, এবং এই জায়গায় যে খাঁজ ছিল সেই খাঁজটা পরস্পরের সঙ্গে মিলে যায়। যেহেতু এই প্রক্রিয়াটি অত্যন্ত সরল এবং এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের বিভাজন ছাড়াই ঘটে থাকে, সেই জন্য এটাকে বলা হয় থাকে প্রত্যক্ষ বা অ্যামাইটোসিস প্রক্রিয়া। এটা কোথায় ঘটে থাকে, এই অ্যামাইটোসিস প্রক্রিয়া, কোষ বিভাজনটা সাধারণত ঘটে থাকে এক কোষী, যে হচ্ছে অর্থাৎ নিম্ন শ্রেণীর যে সমস্ত প্রাণী আছে, নিম্ন শ্রেণীর যে সমস্ত এককোষী প্রাণী আছে তাদের মধ্যে এই অ্যামাইটোসিস ঘটে থাকে। তাহলে নিম্ন শ্রেণী কি কি, যেমন অ্যামিবা আছে, ইস্ট আছে, ব্যাকটেরিয়া আছে, এদের ভিতরে যে কোষ বিভাজনটা দেখা যায় তাকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে কোথায় কোথায় হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর এককোষী জীবেদের দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়, এক নম্বর হচ্ছে নিম্ন শ্রেণীর এককোষী জীবদেহে কি কি আছে, এককোষী জীবদেহ কি কি আছে, ইস্ট আছে, অ্যামিবা আছে, তারপর আছে ব্যাকটেরিয়া
এদের দেহে যে কোষ বিভাজন হয়ে থাকে সেই কোষ বিভাজনটাকে বলা হয়ে থাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন। হলো, তাহলে স্থানটা কোথায় গেল? নিম্ন শ্রেণীর এককোষী জীবেদের দেহের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার তাৎপর্য কি? এই অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর জীবেদের বংশ বিস্তারে সাহায্য করে থাকে। এককোষী অর্থাৎ নিম্ন শ্রেণীর যারা আছে, তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ফলে নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে কোষের কি হয়? বিভাজিত হয় এবং কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। এটা হচ্ছে তাৎপর্য। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিম্ন শ্রেণীর জীবেদের সংখ্যা বৃদ্ধি করে। তাহলে কি করে? তাৎপর্য হচ্ছে তাৎপর্য হলো এটা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী আছে, সেই নিম্ন শ্রেণীর জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। নিম্ন শ্রেণীর জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। সংখ্যা বৃদ্ধি ঘটে। নিম্ন শ্রেণীর জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে এই অ্যামাইটোসিস পদ্ধতিতে। এটা হচ্ছে তাৎপর্য। বোঝা গেল? তারপরে তোমাদের যেটা দেয় মাধ্যমিকে বেশিরভাগই দেয় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, কোথায় ঘটে, এবং মাইটোসিস কোষ বিভাজনকে সাদৃশ্য কোষ বিভাজন বলা হয়ে থাকে কেন। ঠিক আছে, এই কোশ্চেনটা মাধ্যমিকে দেয়। তাহলে আমরা পড়বো মাইটোসিস কোষ বিভাজনটা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনে দেখা যায় একটা জনিত্রী কোষের মধ্যে যে একটা জনিত্রী কোষটা বিভাজিত হয় এবং তার মধ্যে সাধারণত যে ক্রোমোজোমটা থাকে সেই ক্রোমোজোমটা সাধারণত 2n সংখ্যক হয়ে থাকে। আর এই কোষ বিভাজনটা সাধারণত দেহ মাতৃকোষে দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত দেহ মাতৃকোষে দেখা যেয়ে থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন আছে তোমার একটা জটিল প্রক্রিয়া। তাহলে আমরা দেখব 2 নম্বর কি দেখব? মাইটোসিস 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 কোষ বিভাজন বা এর আরেকটা নাম আছে সদৃশ্য কোষ বিভাজন বা পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। এই মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? এটা দেহ মাতৃকোষে ঘটে থাকে। এই যে আমাদের দেহটা গঠিত হয়েছে সাধারণত যখন ভ্রূণ অবস্থা থেকে পরিণত প্রাণীতে উৎপন্ন হয়েছে, তখন কি হয়েছে? একটা কোষ থেকে বিভাজিত দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে পরস্পর বিভাজিত হতে হতে এত বড় একটা দেহ গঠিত হয়েছে। এই দেহের যে কোষগুলোর যে বিভাজনটা দেখা যায় সেই বিভাজন পদ্ধতিটার নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটাকে সাধারণত দেহ মাতৃকোষে ঘটে থাকে। তাহলে ওটা লিখি, কোথায় ঘটে থাকে? এটা সাধারণত দেহ মাতৃকোষে। দেহ মাতৃকোষে এই কোষ বিভাজন, দেহ মাতৃকোষে এই মাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায়। আর এই মাইটোসিস কোষ বিভাজনটা অত্যন্ত জটিল এবং একটা ধারাবাহিক একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমের মধ্য দিয়ে অতিবাহিত করে। তাহলে এটা একটা জটিল প্রক্রিয়া। যেরকম দেখো, ধরো একটা আছে জনিত্রী কোষ, দেহ যে জনিত্রী মাতৃকোষ 2n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড, জোড়া বাঁধা ক্রোমোজোম আছে, সেই জন্য ডিপ্লয়েড অর্থাৎ দেহ মাতৃকোষের প্রত্যেকটা কোষে কোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে ডিপ্লয়েড এবং এই কোষটা বিভাজিত হবে যখন, তখন এটা হবে জনিত্রী কোষ। জনিত্রী কোষ, এই কোষটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুটো সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি করবে। সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন দেখো দুটো অপত্য কোষের সৃষ্টি করলো। এটা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষের সৃষ্টি করলো। এখানেও 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এখানেও 2n সংখ্যক ক্রোমোজোম সহ অপত্য কোষের সৃষ্টি করলো। তাহলে এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং ধারাবাহিক একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে মধ্য দিয়ে চলতে থাকে। তাহলে আমরা কি বলবো? তাহলে মাইটোসিস কাকে বলা হয়ে থাকে? তাহলে যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ায়, যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো কোথায় ঘটছে? দেহ মাতৃকোষে। তাহলে কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজিত হয়ে, নিউক্লিয়াস তারপর সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়ে থাকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়ে থাকে সাইটোকাইনেসিস। এই দুটো বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়?
বিভাজিত হয়ে সম আকৃতির, দেখো এর যে আকৃতি এর তারও আকৃতি, সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষের সৃষ্টি করলো। তাহলে দুটো অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে মাইটোসিস। তাহলে আমরা লিখি, তাহলে লিখবো হচ্ছে যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ায়, তাহলে হচ্ছে যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ায়, যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোথায় ঘটছে? দেহ মাতৃকোষে। তাহলে দেহ মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের কি হচ্ছে? সাইটোপ্লাজমের একবারই হবে, দুইবার নয়, একবার বিভাজিত হয়ে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস বা পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোষ বিভাজন বোঝা গেল? তাহলে পরোক্ষ কোষ বা মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যেগুলো এইবার আমরা যদি বৈশিষ্ট্য লিখে এই সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। তাহলে কাকে বলছে? যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে এটা একটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া কোথায় ঘটছে? দেহ মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে কয়বার বিভাজন? একবার বিভাজিত হয়ে দেখো সম আকৃতির সমগুণ সম্পন্ন কটা করছে? দুটো অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে মাইটোসিস হচ্ছে বা সদৃশ মাইটোসিস বা পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে এই যে আমি যেগুলো নিচে দাগ দিলাম এখান থেকে আমরা এর বৈশিষ্ট্যটা বের করতে পারবো। তাহলে এখানে সংজ্ঞার মাধ্যমে কি বোঝাচ্ছে দেখো, একটা হচ্ছে দেহ মাতৃকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ ডিপ্লয়েড সেট থাকে। এটা তখন যখন বিভাজিত হবে তখন এটা জনিত্রী কোষে পরিণত হয়ে যাবে। তাহলে জনিত্রী কোষটা বিভাজিত হলো, কি হবে? প্রথমে নিউক্লিয়াস সাইটোপ্লাজমে বিভাজন ঘটবে, বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষের সৃষ্টি করলো। তাহলে কি হলো? দুটো অপত্য কোষে কয়টে? দুটি অপত্য কোষের সৃষ্টি করলো। একে বলা হয়ে থাকে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন বা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। এবার যদি বলে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি, তাহলে আমরা লিখবো ইহা একটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। 2 নম্বর, ইহা দেহ মাতৃকোষে ঘটে থাকে। প্রথমে কার বিভাজন হয়? নিউক্লিয়াসে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে থাকে, তারপরে যেটা একবার মাত্র বিভাজিত হয়। এবার বৈশিষ্ট্যগুলি আমরা লিখি। তাহলে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে তোমার হচ্ছে ও বৈশিষ্ট্য এখান থেকে, তার আগে দেখি মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত কোথায় হয়। অর্থাৎ আমরা যেরকম দেখলাম মাইটোসিস সাধারণত নিম্ন শ্রেণীর এককোষী প্রাণীদের ক্ষেত্রে হয়, ঠিক তেমনি মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত কোথায়, অর্থাৎ এদের চাষ কোথায় দেখা যায়? কোষ বিভাজন প্রধান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে হয়ে থাকে। তাহলে কোথায় হচ্ছে? 1 নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর, তাহলে উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে
তাহলে দেহকোষে বলতে কোথায়? তাহলে উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ বলতে কোথায়? তাহলে উদ্ভিদের সাধারণত বর্ধনশীল অঞ্চলে। তাহলে উদ্ভিদের কোথায় হয়? উদ্ভিদের হচ্ছে বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল, তাহলে উদ্ভিদের হচ্ছে বর্ধনশীল অঞ্চলে। তাহলে বর্ধনশীল অঞ্চল কোন কোনগুলো? মূল এবং কাণ্ডের অগ্রভাগ, তাহলে মূল আর হচ্ছে কাণ্ড, তারপরে ভ্রূণমুকুল, ভ্রূণমুকুল, তারপরে হচ্ছে ভ্রূণমূল, ভ্রূণমূল, তারপরে হচ্ছে বীজপত্রাধিকাণ্ড, পত্রাধিকাণ্ড। এই সমস্ত জায়গাগুলোতে কি হয়? উদ্ভিদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা দেখা যেয়ে থাকে। তাহলে উদ্ভিদের কি হয়? মাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায় কোথায়? এই সমস্ত জায়গাগুলিতে। আর প্রাণীদের ক্ষেত্রে কোথায় হয়ে থাকে? আর সাধারণত আর একটা আছে, যারা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, সেই দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় মূল এবং কাণ্ডের ভাজক কলাতে হয়। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে যারা, দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময়, গৌণ বৃদ্ধির সময় হচ্ছে গৌণ বৃদ্ধি যখন হবে মূল এবং কাণ্ডের বিশেষ ধরনের ভাজক কলায়। তাহলে মূল ও কাণ্ডের বিশেষ ধরনের ভাজক কলায় এই কোষ বিভাজনটা দেখা যেয়ে থাকে। আর প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণটা যখন বৃদ্ধি ঘটছে, অর্থাৎ ভ্রূণের পরিস্ফুটনের সময়, এছাড়া আছে তারপর আছে দেহের বৃদ্ধির সূচনা পর্বে, ভ্রূণের বৃদ্ধির সময় এবং দেহের যখন বৃদ্ধি ঘটছে তখন, অর্থাৎ দেহের বৃদ্ধির সূচনা পর্ব পর্যন্ত। তাহলে প্রাণীদের কখন হয়? ভ্রূণের বৃদ্ধির সময়। তাহলে ভ্রূণের যখন বৃদ্ধি হচ্ছে তখন যদি দেহ মাতৃকোষগুলো যদি বিভাজিত না হয় তাহলে তো বড় হবে না। তাহলে ভ্রূণের বৃদ্ধির সময় আর হচ্ছে কি কখন হয়? নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের যখন অঙ্গজনন এবং অযৌন জনন। তাহলে আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের অযৌন আর কখন হয়ে থাকে? অযৌন আর অঙ্গজ জননের সময়, এই সময়গুলোতে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন দেখা গেল। এই মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি? আমরা দেখো সংজ্ঞার মধ্যেই উল্লেখ করেছি, এটা একটা এটা একটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। 3 নম্বর হচ্ছে এরা সাধারণত কি হয়? দেহ মাতৃকোষটা বিভাজিত হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে এরা হচ্ছে একবার মাত্র বিভাজিত হয়ে দুটি সম-আকৃতি সমকোণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি করে থাকে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা দেব। তাহলে কি কি হয়ে থাকে? তাহলে বৈশিষ্ট্যের মধ্যে তাহলে আমরা বৈশিষ্ট্য লিখবো এবার, যে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে বৈশিষ্ট্য, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লিখবো। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের একটি জনিত্র কোষ থেকে তাহলে দেখলাম দুটো অপত্য কোষ সৃষ্টি করছে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে
কোষ বিভাজনে একটি জনিত্রী কোষ বিভাজিত হয়ে কি করে, বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে দুটো অপত্য কোষের সৃষ্টি করে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইহা একটি জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া, তাহলে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। 3 নম্বর হচ্ছে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে প্রথমে কি হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, তারপর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হতে থাকে। এইবার এই প্রকার কোষ বিভাজনে যে নিউক্লিয়াসের যে বিভাজন হয়ে থাকে, এই নিউক্লিয়াসের বিভাজনে 4টি পর্যায়ের মাধ্যমে হয়। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এটা লিখলাম না আমি। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের মাধ্যমে বিভাজিত হয়ে থাকে। আর তোমার এখানে এই প্রকার কোষ বিভাজনে প্রধান তাৎপর্য হলো, তাহলে এই প্রকার কোষ বিভাজন হচ্ছে জীবদেহের বৃদ্ধি ঘটে। তাহলে জীবদেহের বৃদ্ধি ঘটে। আর কি হয়, মাইটোসিস কোষ বিভাজনে সাধারণত যে দুটো অপত্য কোষ উৎপন্ন করে, সেই দুটো অপত্য কোষের সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন। তাহলে 5 নম্বর হচ্ছে অপত্য সমগুণ ও সম আকৃতির হয়। তাহলে অপত্য কোষ দুটো কি সমগুণ এবং সম আকৃতির হয়ে থাকে। এই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তাহলে এবার তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে এটা হচ্ছে গুণগত এবং পরিমাণগত যে মানটা, দেখো সমগুণ সম আকৃতি বলেছি, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে যে দুটো অপত্য কোষ উৎপন্ন করে, সেই অপত্য কোষের গুণগত এবং পরিমাণগত মানটা সবসময় কি থাকে, একই থাকে। গুণগত পরিমাণগত মান একই থাকে, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর পরিমাণ হুবহু মাতৃকোষের সমান হয়। তারপরে কি করে এরা, দেখো দেহের বৃদ্ধি ঘটায়। তাহলে এটা হচ্ছে কি করে, দেহের বৃদ্ধি ঘটায়। তারপরে দেহের পরিস্ফুটনে সাহায্য করে থাকে। তোমাদের বৈশিষ্ট্যের মেথডে এইগুলো তাৎপর্য দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা দেখব যে মাইটোসিসকে সাধারণত সদৃশ্য কোষ বিভাজন বলা হয় কেন। তাহলে আগে একটা ছবি দেখো, তারপরে তোমরা নিজেরাই বলতে পারবে যে কেন সদৃশ্য বলা হয়। দেখো 2n সংখ্যক ক্রোমোজোম, এটা দেহজ ক্রোমোজোম। এবার যখন বিভাজিত হবে তখন এটা কিসে পরিণত হবে, জনিত্রী কোষে পরিণত হবে। জনিত্রী কোষ, তাহলে বিভাজিত হয়ে কি করলো, সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষের সৃষ্টি করলো। তাহলে এই দুটো হচ্ছে অপত্য কোষের সৃষ্টি করলো। সেই অপত্য কোষ দুটো কি সমগুণ এবং সম আকৃতি। এবার এখান থেকে দেখো, এখানে যে ক্রোমোজোম সংখ্যা ছিল 2n সংখ্যা, অপত্যের মধ্যে কি হলো, ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যা হয়ে গেল। তাহলে জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান হওয়ার জন্য এই কোষ বিভাজনটাকে, মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় থাকে সাদৃশ্য কোষ বিভাজন। তাহলে সেটা আমরা কথায় লিখি, তাহলে লিখবো যে মাইটোসিস কোষ বিভাজনের সময়, নিচে লিখি, মাইটোসিস কোষ বিভাজনের সময় মাতৃকোষ থেকে সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সময় এটা কিন্তু পরীক্ষায় দেয়,
মাইটোসিস কোষ বিভাজনের সময় সময় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সর্বদা সমান থাকে সেই জন্য একে সদৃশ কোষ বিভাজন বলা হয়। তোমাদের কিন্তু মাধ্যমিকে এরকম কোশ্চেন দেয়, তোমাদের মাধ্যমিকে এরকম কোশ্চেন থাকে যে মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য কোষ বিভাজন কেন বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যদি বলে আমরা এটা লিখে দেবো। তারপরে আসছে আর একটা কোষ বিভাজন ছিল হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এরপরে দেখবো আমরা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনকে সাধারণত হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। তাহলে 3 নম্বর হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন বা এটাকে বলা হয়ে থাকে হচ্ছে হ্রাস বিভাজন বলা হয়, বা হ্রাস বিভাজন, বা এটাকে কি বলা হয়ে থাকে হ্রাস বিভাজন। তাহলে এটাকে বলা হয় হ্রাস বিভাজন। এবার মিওসিস আমরা এক এক করে পয়েন্ট গুলো দেখি, তারপরে সংজ্ঞাতে যাব। তাহলে মিওসিস কোষ বিভাজন সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। এবং এই জনন মাতৃকোষের যে জনিত্রী কোষটা বিভাজিত হবে সেটা পরপর 2 বার বিভাজিত হবে। প্রথমে সমবিভাজন, তারপরে হবে হ্রাস বিভাজন। ঠিক আছে, তাহলে প্রথমে কি বিভাজন হবে? হচ্ছে না, আমি ভুল বললাম। প্রথমে হবে হচ্ছে হ্রাস বিভাজন, তারপরে হবে সমবিভাজন। তাহলে মিওসিস কোষ বিভাজন সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে এবং এটা পরপর 2 বার বিভাজিত হয়। প্রথমটার বিভাজনটা হ্রাস বিভাজন, তারপরে হচ্ছে সমবিভাজন ঘটে এবং একটা জনিত্রী কোষ থেকে 4টে অপত্য কোষের সৃষ্টি করে থাকে, 4খানা অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে আমরা এবার সংজ্ঞাটা লিখি। তাহলে যে সংজ্ঞাতে কি লিখবো? সংজ্ঞাতে লিখবো যে বিভাজন প্রক্রিয়ায় কোথায় ঘটে, আমরা এক করে পয়েন্ট গুলো আগে লিখি, তারপরে জুড়ে দেব। তাহলে এটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষে ঘটে থাকে। কয়বার বিভাজিত হয়? 2 বার। তাহলে 2 বার বিভাজিত হয়। হলো, প্রথমে কি বিভাজন ঘটে থাকে? প্রথমে হচ্ছে হ্রাস বিভাজন, তারপরেরটা হয়ে থাকে হচ্ছে সমবিভাজন। তাহলে সমবিভাজন আর হ্রাস বিভাজন কয়টা অপত্য উৎপন্ন করে? 4টি। তাহলে 4টি অপত্য উৎপন্ন করে। এগুলো পরস্পর আমরা জুড়ে দিই, দেখো সংজ্ঞা হয়ে যাবে। তাহলে হচ্ছে যে বিভাজন প্রক্রিয়ায়, তাহলে যে বিভাজন প্রক্রিয়ায় যে বিভাজন প্রক্রিয়ায় কোথায় হচ্ছে? জনন মাতৃকোষে। তাহলে জনন মাতৃকোষের তাহলে জনন মাতৃকোষের কি হবে? নিউক্লিয়াস। তাহলে জনন মাতৃকোষের নিউক্লিয়াস কি হবে? হ্রাস বিভাজন, 2 বার বিভাজিত হবে। 2 বারের মধ্যে একবার হ্রাস বিভাজন, যেটা লিখেছি হ্রাস বিভাজন ও হচ্ছে সমবিভাজন পদ্ধতিতে সমবিভাজন
পদ্ধতিতে ক্রমবিভাজন পদ্ধতিতে হচ্ছে পরপর দুইবার বিভাজিত হয়ে পরপর ক্রমবিভাজন পদ্ধতিতে পরপর দুইবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য কোষের সৃষ্টি করে। চারটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয় মিওসিস। ঠিক আছে, আগে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, নিজেরাই সংজ্ঞা তৈরি করতে পারবে। দেখো, যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াস প্রথমে রাশ বিভাজন পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুইবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারখানা অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনটা সাধারণত কোথায় হয়ে থাকে? মিওসিস কোষ বিভাজন হয়ে থাকে, এখানেই দেখো লিখে দিয়েছি, জনন মাতৃকোষে হয়ে থাকে। তাহলে এর স্থানটা হচ্ছে, তাহলে এবার দেখি কোথায় কোথায় হচ্ছে। তাহলে মিওসিস কোষ বিভাজন সাধারণত জনন মাতৃকোষে হয়, কোষ সৃষ্টির সময় ঘটে থাকে। তাহলে স্থানটা কি? স্থান হচ্ছে 1 নম্বর হচ্ছে জনন মাতৃকোষে কোষ সৃষ্টির সময়, তাহলে যখন কোষ সৃষ্টি হবে তখন জনন মাতৃকোষে এটা হয়। এছাড়া কি আছে? মশ আছে, ফান আছে, এই উদ্ভিদগুলো হচ্ছে রেণুধর উদ্ভিদ। এছাড়া মশ এবং ফান তো উদ্ভিদের রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময়। তাহলে 2 নম্বর কি? মশ ও ফান উদ্ভিদের রেণু মাতৃকোষের রেণু সৃষ্টির সময় তাহলে রেণু সৃষ্টির সময় এই কোষ বিভাজনটা হয়ে থাকে। তাছাড়া উচ্চ শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ আছে তাদের পরাগধানী, তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরাগধানীর পরাগরেণু মাতৃকোষে হয়। তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরাগধানী পরাগরেণু মাতৃকোষে ঠিক আছে, পরাগরেণু মাতৃকোষে ও কি হয়? ডিম্বাশয়ে ডিম্বক মধ্যস্থ ডিম্বাশয়ের কি হয়? ডিম্বক মধ্যস্থ হচ্ছে ডিম্বাণু মাতৃকোষে। তাহলে পরাগধানীর পরাগরেণু মাতৃকোষে আর ডিম্বাশয়ের ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোষে। ঠিক আছে, ডিম্বাণু মাতৃকোষে ঘটে থাকে। গেল। এইবার প্রাণীদের ক্ষেত্রেও হয়। প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে
শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে। তাহলে প্রাণীদের হচ্ছে কোথায় হয়? প্রাণীদের হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে, এটা উদ্ভিদের। আর প্রাণীদের 4 নম্বর হচ্ছে প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে, শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে কোথায়? শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনের সময় এই মিওসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। বোঝা গেল? তাহলে দেখলাম মিওসিস কোষ বিভাজন কাকে বলে। এবারে হচ্ছে আমরা দেখব কি বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা সাধারণত হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে কোথায়, দেখো লেখাই আছে, আমরা এইগুলোই বারবার একটা কথাই বারবার বারবার এক এক নামে পরিচিত। তোমাদের দেয় যে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লেখো, তাহলে কোথায় হচ্ছে? জনন মাতৃকোষে। কয়বার? 2বার বিভাজন হয়। কি হচ্ছে? তাহলে এগুলো লিখি পরপর। তাহলে এই প্রক্রিয়াটা প্রধানত জনন মাতৃকোষে ঘটে। তাহলে এই প্রক্রিয়াটা প্রধানত 1 নম্বর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর ইহা জনন মাতৃকোষে ঘটে। জনন মাতৃকোষে ঘটে থাকে। তাহলে কোথায় ঘটে থাকে? জনন মাতৃকোষে ঘটে থাকে। গেল, জনন মাতৃকোষে ঘটে। এই প্রক্রিয়াটার ছবিটা দেখাইনি তোমাদের, ছবিটা দেখাই। দেখো 2n সংখ্যক ক্রোমোজোম, এটাকে বলে ডিপ্লয়েড সেট। 2n সংখ্যক ক্রোমোজোম, এটা যখন বিভাজিত হবে তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে জনিত্রী কোষ। জনিত্রী কোষ, ঠিক আছে? বিভাজিত হলো, প্রথমে বিভাজনটা হবে রাজ বিভাজন, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি করবে। আবার এই দুটোর থেকে আবার দুটো করে মোট 4টে, 2বার বিভাজন হচ্ছে। দেখো এই জায়গাটা রাজ বিভাজন হলো আর এই জায়গাটা সম বিভাজন হলো। তাহলে এই একবার আর এই একবার, তাহলে 2বার বিভাজন ঘটলো। তাহলে এখান থেকে বলা যাচ্ছে কি যে এই প্রক্রিয়া ডিপ্লয়েড মাতৃকোষ থেকে, দেখো ডিপ্লয়েড মাতৃকোষ থেকে 1 2 3 4টে হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি করলো। 4খানা কি করলো? হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি করলো। তাহলে ওটা লিখি এই প্রক্রিয়ায়। তাহলে একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়। 4টি অপত্য কোষের সৃষ্টি হলো, ঠিক আছে? 4টি অপত্য কোষের সৃষ্টি হলো। এই প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে 3 নম্বর এই প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি হয়ে গেল? ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ মাতৃকোষে দেখা গেল 2n সংখ্যক ছিল, অপত্য কোষে গিয়ে দেখো n সংখ্যক হয়ে গেছে। তাহলে অপত্য কোষে কি হয়ে গেল? এর অর্ধেক হয়ে গেল। আর এই মিওসিস কোষ বিভাজনটা 2বার বিভাজিত হয়। তাহলে হচ্ছে মিওসিস কোষ বিভাজন 4 নম্বর মিওসিস কোষ বিভাজন 2বার হয়। প্রথমটি হ্রাস বিভাজন
ও পরবর্তী সমবিভাজন হয়ে থাকে। তাহলে প্রথমটা কি হয়, রাশ বিভাজন, এবং পরবর্তীকালে এটা সমবিভাজন হয়ে থাকে। তোমাদের মাধ্যমিকে কোশ্চেন দেয় যে মিওসিস কোষ বিভাজনকে রাশ বিভাজন বলা হয় কেন? তাহলে মিওসিস কোষ বিভাজনকে রাশ বিভাজন কেন বলা হয়ে থাকে? তাহলে আমরা কি বলবো তখন, মিওসিস প্রক্রিয়ায়, আমরা ছবিটা আবার আঁকি, দেখো মিওসিস প্রক্রিয়ায় যে মাতৃকোষটা বিভাজিত হয়, জনন মাতৃকোষে হয়, তাহলে মিওসিস প্রক্রিয়ায় যে মাতৃকোষটা বিভাজিত হয় সেই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার ভিতরে দেখো অনেক পার্থক্য। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল ডিপ্লয়েড, আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেল, হ্যাপ্লয়েড, অর্ধেক হয়ে গেল। সেই জন্য মিওসিস কোষ বিভাজনকে রাশ বিভাজন বলা হয়। তাহলে আমরা লিখি, তাহলে মিওসিস প্রক্রিয়ায় কি হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। সেই জন্য, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্য মিওসিসকে রাশ বিভাজন বলা হয়। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু মাধ্যমিকে দেয় যে মিওসিস কোষ বিভাজনকে রাশ বিভাজন বলা হয় কেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর যদি তোমার মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, তাহলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর নোটিফিকেশন বেলটা অন করে দেবে।